আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করবো তা আমার ইমেল থেকে পাওয়া। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রাহাত। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিন অপেক্ষায় থেকেছি কখন আপনার ঘটনা ইউটিউবে দিবেন। যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি সেটা 1907 সালের ঘটনা। এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভয়ঙ্কর হবে এবং আফসোসের হবে। আশা করি সবার কাছে এটা অনেক ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আমাদের ঘটনায়। বিশাল সুন্দর একটি বাগান, ফল ফুলের গাছ, শোভিত চমৎকার বাড়িটি যে দেখবে সেই মুগ্ধ হবে। বাড়ির মালিক সেলিম আহমেদ শহরে থাকে। বছরে একবার স্ত্রী কেয়া, 10 বছরের একমাত্র ছেলে জসিম এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সহ বিরাট দল নিয়ে আসে। আনন্দ ফুর্তিতে কয়েকদিন কাটিয়ে যায়। বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার আলম, মালি ও অন্য 2-4 জন কর্মচারী আছে। সবাই বেশ যত্ন সহকারে বাড়ির দেখভাল করে। বাড়ির বাগানটি খুব বড়, কত রকমারি ফলের গাছ আছে। কয়েকটা গাছ বেশ প্রাচীন। এরই একটার নিচে গভীর গর্ত বাস করে একটি বাস্তু সাপ। বহু বছর ধরে ওরা আছে। আলমরা জানে, দেখছেও বহুবার, কিন্তু যেহেতু এগুলো কখনো কারোর ক্ষতি করেনি, দূর থেকে সরে গেছে, সেজন্য তারও মাথা ঘামায়নি। তাছাড়া বাস্তুসাপ মারা ভালো নয়, শুধু শুধু ওদেরকে না ঘাটিয়ে ওদের মতো থাকতে দেওয়াই মঙ্গল। প্রতি বছরের মতো সেলিমরা আসছে বেড়াতে। খবর পাঠিয়েছে 10-15 জনের বিরাট একটা দল আসবে। আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা তো আছেই, বন্ধু বান্ধবরা, সব পরিবারের সবাই থাকবে। বাগান বাড়িতে সাজ সাজ রব পড়ে গেল। এমনিতেই বাড়িঘর, বাগান, পুকুর সব সময় ঝকঝকে পরিষ্কার থাকে। তবু আলম বাড়তি লোক লাগিয়ে সব জায়গা আরও ফিটফাট করতে শুরু করলো। সে দিন রাত লোকদের ওপর হম্বিতম্বি করতে লাগলো। বাগানে একটা আগাছাও যেন না থাকে। পর্দাগুলো পরিষ্কার করে ধোয়া হয়নি, পুকুরে কচুরিপানা ভাসছে কেন ইত্যাদি সোরাগুলো ভারী সরকম। সম্প্রতি সাফিনীর ডিম ফুটে অনেক বাচ্চা বেরিয়েছে। ছোট এতটুকু তিল চকচকে কালো কালো বাচ্চাগুলো কখনো মায়ের গায়ের ওপর কিলবিল করে খেলে, কখন সব একসাথে গুটলি পাকিয়ে মার কুণ্ডলি পাকানো শরীরের মাঝে নিরাপদে নির্ভয়ে ঘুমিয়ে থাকে। কিছুদিন হলো লোকজনের আনাগোনায় বাচ্চাগুলো আরও নিশ্চিন্তে ঘুমাতে পারছে না। বাগান পরিষ্কার করার সময় মানুষেরা ধাপাধাপিতে মাটি কাঁপতে থাকায় ছানাপোনাগুলো বারবার ছেকে যায়। মা সাপিনী মহা বিরক্ত। কি জ্বালাতন! বাছারা আমার কদিন ধরে একটু শান্তিতে ঘুমোতে পারছে না। এত হইচই কিসের? হচ্ছেটা কি এখানে? পুরুষ সাপটা তার বিশাল চকচকে মোটা শরীরটা গুটিয়ে চওড়া ফনাটা সামনে বাড়িয়ে বাচ্চাদের একটু আদর করে বলে, কদিন এরকম হবেই। বাড়ির মালিককে মেহমান নিয়ে বেড়াতে আসছে, সব জায়গা পরিষ্কার করা হচ্ছে। সাপনি আরও বিরক্তকর সুরে হিস করে ওঠে। বেশ, তবেই নিরিবিলি শান্তিতে আর থাকা হচ্ছে না। তা তুমি এ খবর জানলে কিভাবে? ফনাতা নিজের প্রকাণ্ড শরীরের ওপর নামিয়ে ঘুমাবার চেষ্টা করতে করতে সাপটা জবাব দেয়, তুমি তো আর বাইরে চাও না, খবর জানবে কী করে? কবে থেকে দেখছি লোকজনের আসা যাওয়া। এই সময় তো মালিকটা বেড়াতে আসে, বুঝলাম, তারাই প্রস্তুতি চলছে। বাচ্চাদের জন্য সাফিনী আর বাইরে চায় না। ওরা একটু বড় হলে সে বের হতে পারবে না। সারাক্ষণই বাচ্চাদের বুকে দিয়ে আগলে রাখে। পুরুষ সাপ খাবার জোগাড় করে আনে। স্বামীর কথা শুনে সবাই সাফিনী বলে, তুমি সাবধানে থেকো, তোমাকে দেখতে ভয় পাইনি তো? আরে না, আমাকে অত অসাবধানে ভেবো না। আর দেখলেই বাকি, মানুষগুলো তো জানে আমাদের কথা, ওরা কখনোই আঘাত করার কথা ভাবেনি। আমরাও নিজেদের মতো সরে থাকি, সে তো তুমি জানোই। গজগজ করতে থাকে সাফিনী। হয় আমাদের ঘটালো ভালো হবে না। বিশেষ করে বাচ্চাদের যদি কোনো ক্ষতি করার মতলব থাকে, সবাইকেই শেষ করে ফেলবো। ফোঁস করে উঠল পুরুষ সাপ, খবরদার, ও কথা মনেও এনো না। আজ বহু বছর আমরা পাশাপাশি যে যার মতো আছি, নিজেদের ভিটাই মনে করি এই জায়গাকে। মানুষ আমাদের হিংস্র শত্রু মনে করতে পারে, কিন্তু আমি তা ভাবি না। আমরা শান্তিপ্রিয়, সেদে কেন যাব মানুষের সাথে শত্রুতা করতে? ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো।
আর হয় বাচ্চাদের সামনে রেখো, বাইরে যেন না যায়। এই গর্তের মধ্যে ওরা নিরাপদ। সাবধানে যা বললাম মনে রেখো। ঘুমিয়ে পড়ল সাপ। কিন্তু সাপিনী আরও কিছুক্ষণ রাগের চোটে ফোঁসফোঁস করে কিলফিলে বাচ্চাগুলোকে সযত্নে গুছিয়ে নিয়ে বুকের সাথে মিশিয়ে অবশেষে ঘুমিয়ে পড়ল। স্বামীর আদেশ অমান্য করার কথা ভাবলো না। রাগ হয়েছে ঠিকই, কিন্তু স্বামীর কথা আগ্রহ্য করার চিন্তা সে কখনোই ভাবেনি। কয়েকদিন পর সেলিমরা সদল বলে এসে ভুল। নিস্তব্ধ বাগান বাড়ির নির্জনতা শেষ কোলাহল মুখর হয়ে উঠল। ছোটরা এই হরমুড় করে ছাদে উঠে যাচ্ছে। পরক্ষণেই বাগানের ফুলের গাছ তছনছ, হাসি হল্লোড়ে বাড়ি জমজমাট। বড়রাও কমে চায় না। ছোটদের বুকিয়ে নামা নিষেধ, কিন্তু বড়রা যতক্ষণ খুশি সামনে সাঁতরে ওপারে ওপারে করছে, নইলে মাছ ধরতে যাচ্ছে। বাগানে ইটের চুলায় বনভোজন হলো। চাঁদনি রাতে খোলা আকাশের নিচে ঘাসের উপর চাদর বিছিয়ে গরম চা কফি সহ তুমুল আড্ডা। মোট কথা মানুষদের খুশির দৌরাত্ম সাপ পরিবারটি শান্তি উদাহ। সাপের বাচ্চাগুলো এখন অনেকটাই বড় হয়েছে। ছেলের সংখ্যা বেশি, মেয়ে কম। বাপের মতোই আকার আকৃতি হবে ছেলেদের। একই বোঝা যায় ঘুমের এখন খুব একটা ব্যাঘাত হয়নি ছেলেপুলেদের। তবু সাপিনীর তর্জন গর্জন শেষ হয় না। স্বামীর মতো অত সহজভাবে সব মেনে নেওয়ার সাপ সে নয়। মানুষকে শত্রু ছাড়া আর কিছুই ভাবতে চায় না। অবশ্য তার চিন্তা ও ভয়ের কারণ কিছু আছে। যতদিন বাচ্চারা ছোট ছিল সবগুলোকে গুটি এক করে বুকের মধ্যে নিয়ে রাখত। এখন ওরা বড় হওয়াতে কিছুতেই আর এক জায়গাতে থাকতে চায় না। কেবলই কিলবিলিয়ে গর্তের মুখের কাছে গিয়ে উকি দিয়ে মেরে দেখতে চায় বাইরের জগৎটাকে। এত চেঁচামেচি দৌড়াদৌড়ি বা কারা করে সেটা জানার জন্য ছটফট করতে থাকে। সবচেয়ে কৌতূহল ছোট ছেলেটার। অন্যগুলো কম দুরন্ত নয়, কিন্তু এটা একেবারে দুর্দান্ত। মাকে তো পাত্তাই দেয় না, বাপকে তা ভয় পায়। বাবা বাসায় থাকলে ভদ্র সব হয়ে থাকে, যেই সে বেরিয়ে যায় অমনি শুরু হয়ে যায় দাস চাপান্না। ভাই বোনগুলো মারামারি করতে করতে সব একেবারে তালগোল পাকিয়ে যায়। মায়ের ফুসফুসানি লেজের ঝাপটা কোনো কিছুকেই পরোয়া করে না। অনেক কষ্টে সবগুলোকে ছাড়িয়ে শাসায় মা। আচ্ছা আসুক তোদের বাপ, দেখবি মজা। তখন বাচাদনরা শান্ত হয়। সেদিন ছোট ছেলেটা মায়ের অন্যমনস্কতার সুযোগ নিয়ে গর্তের বাইরে মুখ বাড়িয়ে দেখছিল। এমন সময় ঠিক সেই জায়গায় ছোট্ট একটা গোলগাল ননি ননি শরীর একটি বাচ্চা মেয়ে এসে দাঁড়ালো। ছোটটার ফনা থেকে কয়েক ইঞ্চি মাত্র দূরে। মেয়েটির টুকটাক রসালো পায়ের গোজ থেকে জিভে পানি চলে এসলো ছোটটার। সাপের বাচ্চার আর স্বভাব যাবে কোথায়, সবল দেবে। এই সময় মা দেখতে পায় বিপদ বেগে ছেলেটা সরিয়ে আনলো। অতএব তারপর স্বামীকে জানাতে বাধ্য হলো সাপিনী। শুনে ভীষণ রেগে গেল সে। স্ত্রীকে ধমক দিল, আচ্ছা এরকম বুঝতে পেরেছি, মন গনিয়েছে তো তোমাদের। একজন মানুষ মেরে দেখো, সবগুলোকে হামলে পড়ে আমাদের নির্ধ্বংস করে ছাড়বে। মানা করে দিয়েছিলাম না যে ওদের ঘাটাতে যেও না, বাচ্চাদের সামনে রাখো না কেন? আমার কথা কি শুনলে পরে পস্তাবে না? এই বলে রাখছি। সাপনি ফুঁসে উঠলো, আমাকে বলছো কেন? বাচ্চারা বড় হয়েছে, শোনো আমার কথা। বাইরে না যেয়ে তুমি ওদের পাহারা দাও। আর শোনো, আমাদের মারা এত সহজ নয়। বাস্তু সাপ আমরা। আমাদের লেচে বা পা দিলে এমন অভিশাপ দেব যে মানুষগুলোই ঝাড়ে বংশ শেষ হয়ে যাবে। ফসকের জবাব দিল সাপ, আরে অভিশাপ দেবে তো পরে, তার আগে তো আমরা বাচ্চা কাচ্চা সহ মারা পড়ব। স্ত্রীকে ধমক দিয়ে ছেলে মেয়েটাও শাসালো সাপ, খবরদার, এই শেষবারের মতো তোমাদের সাবধান করছি, বাসা থেকে একদম বের হবি না। ফের যদি শুনি মার কথা না শুনে বদরামি করেছিস, এক একটা করে আসার মেয়ে আমি নিজেই শেষ করে দেবো তোদের। রাগারাগি করে সাপটা বের হয়ে যায়। মিজাজটা খিচড়েও গেছে। সে নিজেই কত সাবধানে চলাফেরা করে, যেদিকে মানুষগুলো তাকে তার স্ত্রীম সীমানায় সে যায় না। বাচ্চাদের জন্য দুশ্চিন্তায় শান্তি উদয় হয়েছে তার। এত সতর্কতা, এত বোঝানো সত্ত্বেও একদিন অঘটন ঘটে গেল। জসিম ও অন্যথায় ছেলেমেয়েরা বাগানে খেলছিল। ছোট বাচ্চা সাপটা মা বাবার নিষেধ ভুলে গর্তের বাইরে এসে এক মনে ওদের খেলা দেখছিল। সাপ হলে কি হবে, সেও তো বাচ্চাই। লম্বা সে বেশ বড় হয়েছে। ফনা তুলতে তুলতে বাচ্চাদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে যাচ্ছে আর কি।
জসিমই আগে দেখতে পেল সাপের বাচ্চাকে। দেখা মাত্র লাফিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে ফেলল সে। সাপ সাপ সাপ, কে কোথায় আছো, জলদি এসো এখানে, সাপ। অন্য বাচ্চারাও চিৎকার করে জুড়ে দিল। বউরা দৌড়ে এলো লাঠি নিয়ে। কোথায় সাপ, কোথায় সাপ বলে তারাও চেঁচিয়ে অস্থির। বেগতিক দেখে সাপটা ততক্ষণে সুরসুর করে গর্তে ঢুকে পড়েছে। জসিম গর্তটা দেখিয়ে দিল। গোলমাল শুনে আলম, মালি, অন্যরা এসে পড়ল সবাই। ঘটনার জেনে আলম বলল, সাহেব, এরা হচ্ছে বাস্তু সাপ, অনেকদিন ধরেই আছে, কখনো কারো ক্ষতি করে না, আমরা দেখেছি, নিজেরা সাবধানে থাকলেই হবে। বাচ্চাদের মানা করে দিন, এদিকে যেন খেলতে না আসে। তাতে মুখ খিচিয়ে সেলিম বলল, হ্যাঁ, বাস্তু সাপ না কচু, সাপকে দয়া মায়া করি আর আমাদের সবল দিয়ে শেষ করুক না। বিষাক্ত হিংস্র সাপ, বিবেক বুদ্ধির বেলায় আছে নাকি ওদের? হ্যাঁ, ছেলেপুলে নিয়ে এসেছি, কখন কাকে কামড়ায় না। না না, এসব হবে না, দাও গর্তের মুখে আগুন জেলে দাও, ওদের বাপ বাপ করে বেরিয়ে আসবে। কতগুলো শয়তান আছে কে জানে। আলমরা হচ্ছে হুকুমের দাস, মালিকের কথা শুনতেই হবে। তবুও মিনতি করলো সাপগুলোকে না মারতে। বাস্তু সাপ কখনো ক্ষতি করে না, বরং ওদের মারলে নিজেরাই ক্ষতি হবার সম্ভাবনা থাকে। অন্যরাও নিষেধ করলো মারতে। সত্যি তো, বেশ কদিন হলো এসেছি, সবাই কাউকে কামড়ায়নি, দেখাই দেয়নি। কি দরকার শুধু শুধু নিরীহ প্রাণীদের জানে মারার? সেলিম কোনো কথা শুনতে নারাজ। সাপ নিরীহ প্রাণী, কবুর হাসছে। আমার বাড়িতে যাকে আস্তানা গেড়েছে সহজে যাবে, এখনো পর্যন্ত কামড়ায়নি, দেখা দেয়নি, তাতে কি? আজই তো একটা দেখা পাওয়া গেল। বাচ্চারা সময় মতো না দেখলে ঠিক একটা দুর্ঘটনা ঘটতে পারত। কোনো বিশ্বাস নেই এই নিজ প্রাণীদের। কুলের কাছে বিষধর সাপের গোষ্ঠী নিয়ে নিশ্চিন্তে থাকে কেউ। সবগুলোকে শেষ করে তবে অন্য কাজ। কারণ নিষেধ না শুনে সেলিম সাপ মারার প্রস্তুতি নিতে লাগলো। মহিলা ও বাচ্চাদের নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হলো। পুরুষেরা হাতের কাছে লাঠি সোটা যা পেল তৈরি হয়ে দাঁড়ালো ওকে মারার জন্য। গর্তের মুখে শুকনো কাঠ পাতা জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। ধোঁয়া ও আগুনের তাপে বাচ্চাগুলো আগে কিলবিল করে বেরিয়ে এলো। সেলিমের উৎসাহ সবার চাইতে বেশি। সেই আগে ঝাঁপিয়ে পড়ে লাঠির বাড়ি মেরে মেরে আগুনে ফেলে দিতে লাগলো অসহায় বাচ্চাগুলোকে। মাংস পোড়ার দুর্গন্ধে বাতাস দূষিত হয়ে উঠল। সবাই বিস্মিত হলো। বাপরে, এতগুলো সাপের বাচ্চা ছিল, কিন্তু এদের মা বাবা কোথায়? বড় সাপ দুটোই তো আসল, ও দুটোকে শেষ না করলে রক্ষা নেই। সাপের প্রতি হিংসা বড় মারাত্মক, একটারও ছাড়া যাবে না। পুরুষ সাপটা তখন বাইরে ছিল, সাপিনী বাচ্চাদের সাথে গর্তেই ছিল। আগুনের তাপ ও ধোঁয়া গর্তে প্রবেশ করতেই আতঙ্কিত হয়ে সে বুঝতে পারল আর রক্ষা নেই। নিষ্ঠুর মানুষের হাতে প্রাণ দিতে হবে, বাচ্চা সহ পালাবার কোনো পথ নেই। গর্তের একেবারে ভিতরের দিকে বাচ্চাগুলোকে নিজের শরীরটাকে গোল পাকিয়ে ঢেকে আত্মরক্ষা করতে করতে চেয়েছিল সাপিনী, কিন্তু সে সহ্য করতে পারলেও তার বাচ্চারা তাপ সইতে পারে না। সে বাচ্চারা তাপ সহ্য না করতে পেরে দিশাহারার মতো গর্তের বাইরে বেরিয়ে আসতে লাগলো। বিভিন্ন মাত্রই মৃত্যু ফাঁদে পড়তেই শুরু করলো। একটা বাচ্চাও বাঁচতে পারলো না। যন্ত্রণা ছটফট করতে করতে মানুষগুলোর দিকে চেয়ে বলতে চাইল, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, কোনো অপরাধে আমাদেরকে নির্মমভাবে মেরে ফেলছ। বাচ্চাদের বেরিয়ে যেতে দেখো সাফিনও দুশ্চিন্তে অস্থির হয়ে বের হয়ে এলো। স্তম্ভিত বিষয় বেদনায় নিষ্ফলক চোখে চেয়ে দেখলো আদরের সন্তানদের কোন পরিণতি। রাগে তীব্র স্বরে ফোঁস করে বিশাল ফনা তুলে শরীরটা মাটি থেকে অনেকটা তুলে রুখে দাঁড়ালো। সাপটাকে দেখে সবাই বিস্মিত ভয়ে পিছু হটে গেল। ওটার আকার আকৃতি সবার বুকে আতঙ্কের কাঁপন ধরিয়ে দিল। বাচ্চাগুলো প্রায় সবাই শেষ হয়ে গেছে। তাদের মরণ আর্তনাদ মৃত্যু যন্ত্রণা। অন্তিম মুহূর্তের মামা সাপের ভাষায় ডাকা সাপনিকে উন্মাদ করে ফেলল। আক্রোশ তীব্র ভীতিকর শব্দ করে সবল দিতে উজ্জীবিত হলো। অন্তত কয়েকটা মিনিট সন্তান হত্যার প্রতিশোধ নেবে সে। হঠাৎ সাপনির দৃষ্টি পড়ল জ্বলন্ত অগ্নিকুণ্ডে, যেখানে বেশিরভাগ বাচ্চাই তার পুড়ে ছাই হয়ে গেছে। হতভাগিনী মায়ের কষ্ট বুক ফেটে গেল যখন দেখল তার ছোট দুরন্ত দুষ্ট বাচ্চাটা তার দিকে যন্ত্রণা কাতর দৃষ্টিতে চেয়ে থেকে অনেক কষ্টে বলল, মা মা আমি আর তোমার অবাধ্য হব না মা গো, সব কথা শুনবো।
তারপরেই আগুনে কুকড়ে এতটুকু হয়ে গেল ওর ছোট শরীরটা। দুরন্ত বলে হয়তো আগুনে পড়ে সরাসরি খানিকটা বেরিয়ে আসতে পেরেছিল। মাকে দেখে হয়তো ভেবেছিল ওকে মা বাঁচাতে পারবে। সাবদার কি কোনো অনুভূতি আছে? স্নেহ, মায়া, মমতা, দুঃখ, কষ্ট পেলে কি তাদের চোখ থেকে অশ্রু ঝরে? মানুষ সেটা জানে না, জানার চেষ্টাও করে না। ভয়াবহ বিষয়তার সাফল্য সে যে মা বুকে করে রেখেছিল, সে সন্তানদের আজ তাদের মর্মান্তিক পরিণতি দেখে সভ্য শিক্ষিত সৃষ্টির সেরা প্রাণী মানুষের নিষ্ঠুরতার বিষাক্ত সাপ স্তব্ধ নিশ্চল হয়ে রইল। এই সুযোগটা নিল সেলিম। হাতের মোটা লাঠি দিয়ে প্রচণ্ড ভারী মারল সাফিনীকে। ভয়ঙ্কর এই আঘাতে শরীরের বেশিটাই একেবারে থেতলে গেল। সাফিনী নড়ে চড়ে সরে যাওয়ার ক্ষমতা রইল না। তথাপি ফনা উঁচিয়ে সবল দেবার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। অন্য কেউ কাছে যেতে সাহস করল না, কিন্তু সেলিম ঘৃণায় আক্রোশ মারতেই থাকলো যতক্ষণ অত বড় সাপটা থেতলে পিষে আগুনে পুড়ে ছাই না হয়ে গেল। সাফিনী শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বেদনা মাখা দৃষ্টিতে সেলিমের দিকে চেয়ে বলতে চাইল, আচ্ছা আমি অনায়াসে তোমাদের 2-4 জনকে শেষ করে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমি মা বুকের ধনদের নিষ্ঠুরভাবে আমার চোখের সামনে মেরে ফেলেছ। পৃথিবীর কোনো মা এই অবস্থায় নিজের জান বাঁচাবার জন্য পালিয়ে যায় না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে বাহাদুরি দেখিয়েছ, নইলে বুঝতে পারতে আমি কি ভয়াবহ জিনিস। সাফিনীর অন্তিম মুহূর্তে মনে পড়ল সাফিনীর বলা কথাগুলো। ওইসব দেবে তো পরে, আগে যে আমরাই বাচ্চা সহ মারা যা করবো। সব শেষ। উল্লাসে সেলিম আগুনটাকে খুঁজে দেখতে লাগলো সব আপদ মরেছে কিনা। বিষণ্ণ সুরে আলম বলল, সাহেব আমার কথাটা শুনলেই ভালো করতেন, কাজটা ঠিক হলো না। আমাদের সবাইকে এখন খুব সাবধানে থাকতে হবে, বিপদ শেষ হয়নি এখনো। আশ্চর্য হয়ে প্রশ্ন করলো সেলিম, বিপদ? কিসের বিপদ? সব কটাকে তো শেষ করেছি। না সাহেব, এর জোড়া আর একটা আছে, সেটা আরও ভয়াবহ। ওটাকে মারতে না পারলে আমাদের কপালে খারাপই আছে। নিশ্চয়ই সেটা আশেপাশে কোথাও আছে। দেখেছি ওর সঙ্গিনী আর বাচ্চাদের মারতে। সবাই তখন সন্তুষ্ট হয়ে ঝোপঝাপ আনাচে কানাচে খুঁজতে লাগলো অন্য সাপটিকে। সত্যি এই অত হত্যাকাণ্ড যখন শুরু হয় তখন পুরুষ সাপটি গর্তে ছিল না। একেবারে শেষ পর্যায়ে বাইরে থেকে এসেই দূর থেকে দেখতে পাচ্ছিল কি নির্মম অসহায়ভাবে তার স্ত্রী ও সন্তানদের শেষ করছে। যে মানুষকে সে কখনো শত্রু মনে করেনি, স্ত্রীকে বুঝিয়েছে, ঝগড়া করেছে মানুষের পক্ষ নিয়ে, আর তারাই কিনা পৈশাচিক উল্লাসে আগুনে পুড়িয়ে লাঠি দিয়ে পিটিয়ে তাদের মেরে আনন্দিত হলো। কঠিন মাটির বুকে বিফল আক্রোশ ফনা আশ্বাসে নিরুপায় অবলা প্রাণীটি মুখ রক্তাক্ত করে ফেলল। আর অবস্থ ও যন্ত্রণা তার বিশাল শরীর মোচড় খেতে লাগলো, কিন্তু প্রিয়জনদের কোনো সাহায্য এগিয়ে যেতে পারল না। অসহ্য ক্রোধে সাপটি দ্রুত এগিয়ে এলো। তার তো সবই শেষ হয়ে গেছে, এবার প্রতিশোধ নিতে হবে। সব মানুষরূপী পশুকে শেষ করে তবে তার শান্তি হবে। সাপটিকে দেখে সবাই চিৎকার করে উঠল, বাবারে, এই আজরাইলকে খতম না করলে আমাদের খবর আছে। মানুষের মতো কোমল অনুভূতি ঘৃণিত সরীসৃপের আছে কিনা কেউ জানে না, হয়তো আছে। নইলে প্রিয়জনের নির্মম মৃত্যুতে কাতর ও শোকে পাথর হয়েছিল বলেই কালান্ত জমকে সহজেই কাবু করতে পারল সবাই। একের পরে একে আঘাতে বিশাল সাপটি নিস্তেজ করে গনগনে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হলো, এবং বলাই বাহুল্য সেলিমই এই হত্যার প্রধান ভূমিকা পালন করলো। সাপটা ঠিকই জানতে পারলো এই অমানসিক হত্যার জন্য দায়ীকে। মৃত্যুর আগে তার ভাষায় নিস্তব্ধে বলে গেল, সৃষ্টির সেরা প্রাণী বলে তোমরা বড়াই করো, আর আমরা বিষাক্ত বিবেচনাহীন অনুভূতি শূন্য সরীসৃপ মাত্র। অকারণে তুমি আজকে যা করলে তার তুলনা হয় না। আমার স্ত্রীকে তোমাদের হিংসা করতে মারতে নিষেধ করেছিলাম, অযৌতুক হিংস্রতা আমাদের নীতি নয়। তুমি যা করেছো এর ফল অবশ্যই ভোগ করবে। আমি অভিশাপ দিয়ে যাচ্ছি। আমার চাইতে দ্বিগুণ কষ্ট ও বেদনা তুমি পাবে। প্রিয়জন হারানোর যাতনা তুমি পল পল করে ভোগ করে যতদিন তোমার আয়ু থাকবে উন্মুক্ত হয়ে থাকবে তুমি। আমি বাস্তু সাপ, আমার অভিশাপ মিথ্যা হবে না। সেলিম জানতেও পারল না কি গজব তার উপর নেমে আসবে। আলমরা থরথর করে কাঁপছিল। এত ভয়াবহ অমঙ্গলজনক ব্যাপারের ঘটে যাওয়ায় তারা কিছুতেই সুস্থির হতে পারছিল না।
এরপর আর আসর জমল না, সবারই মন খারাপ বিষণ্ণ হয়ে গেল। সেলিম গল্পগুচ্ছ হাসি তামাশায় অন্যদের স্বাভাবিক করতে ব্যর্থ হলো। মনমরা ভাব কারোই কাটল না। আগেই সেই আনন্দের আবহ ফিরে আর কখনো এলো না। কেউ আর থাকতে রাজি হলো না। সেলিমরা ছাড়া সবাই চলে গেল। ভীষণ রাগ হলো সেলিমের, গজগজ করতে লাগলো। কতগুলো বিশুদ্ধ সাপ মেরেছি, তাতে কি এমন অপরাধ করলাম? আমি না মারলে তো এগুলো আমাদের ছবল দিয়ে শেষ করতো। কোথায় সব খুশি হবে, বাহুবা দেবে আমায়, তা না, মন খারাপ করে চলে গেল সবাই। দেখবে, সাপের ভয়ে আর কাতর হয়ে থাকা লাগবে না। আমি এখন যাচ্ছি না, মজাসে ঘুরবো, খাবো দাবো আর তারপর যাব। কেয়ার কাছে ব্যাপারটা খুব ভালো লাগেনি। স্বপ্ন নিরাপদ স্বস্তির জিনিস ভাবার কারণ নেই, ঠিক আছে, কিন্তু ওরা তো আসলে কোনো আঘাত করেনি। এতদিন অঘটন ঘটলে আগেই ঘটতে পারতো, শুধু শুধু মেরে ফেলার কোনো দরকার ছিল না। এমনকার মানুষ কারো মানা শুনল না। স্বামীকে অনুযোগের সুরে বলল, আলামরা অত করে মানা করলো, বাস্তুচপ নিজেদের ভিটা মনে করেই থাকে, কারো ক্ষতির চিন্তা করে না। নিজেদের সতর্ক থাকলেই তো হতো, মারার কি দরকার ছিল? হ্যাঁ, স্ত্রীর কথায় তেলে আগুনে জ্বলে উঠল সেলিম। তুমি এই গান গাইছ? সাপের গোষ্ঠী বুকে নিয়ে বসে থাকলে খুব ভালো হতো, তাই না? যত সব বেশি করেছি, মেরেছি, এই নিয়ে আমি আর একটা কথা শুনতে চাই না, বুঝেছো তুমি? স্বামীর ধমকে চুপ করে গেল কিয়া, কিন্তু মনের অস্থিরতা ও বিষণ্ণতা কাটল না। জসিম এদের একমাত্র সন্তান, বাচ্চা হওয়ার সময় একটা অপারেশন করতে হয়, শারীরিক কিছু জটিলতার কারণে। তখনই ডাক্তার বলে দিয়েছিল আর কি, কিয়া আর কখনো মা হতে পারবে না। নারী ছেড়া এই ধনটুকুর জন্য চিন্তা। অজানা অমঙ্গলের শিউরে উঠে ছেলেকে বুকে জড়িয়ে চুপচাপ বসে রইল। দুপুরে খাবার পর কিয়া জসিমকে নিজের কাছে শোয়ালো। জানে দুষ্টু ছেলে কাছে নিয়ে না শুইলে দুপুরের রোদে টো করে ঘুরবে আর কি, পুকুরের ধারে দেখা যাবে। মা ঘুমিয়ে যেতেই জসিম আস্তে আস্তে উঠে বাগানে চলে এলো। দুপুরে ঘুমাতেই তার একটু ভালো লাগে না। এতক্ষণ ঘুমের ভ্রাণ ধরে পড়েছিল। বাগানে একা বসে তার একটু ভয় করলো না। সব সাপ তো বাবা মেরেই ফেলেছে। বাবার খুব সাহস, কত বড় বড় বিষাক্ত সাপ মারলো। ইসুসটা ঘুরতে লাগলো সে, যেখানে আগুন জেলে সাপ মারা হয়েছিল এখনো সেখানে জায়গায় পুরো দাগ রয়ে গেছে। ছাইটাই সব পরিষ্কার করে ফেলা হয়েছে। একটু থমকে দাঁড়ালো সেখানে জসিম। বাবা এখন তাদের কাউকে এখানে থাকতে দেননি। লুকিয়ে একটু উঁকি মেরে দেখছিল সে। চোখের সামনে ভেসে উঠল আগুনে পোড়া সাপগুলোর ছটফটানি, বাতাসে যেন এখনো পাওয়া যাচ্ছে পোড়া এবং সাপের গায়ের আষ্টে গন্ধ। শরীরটা কেমন শিরশির করে উঠল তার। সরে এলো ওখান থেকে। একটা গাছে কি পাখি যেন মধুর কণ্ঠে ডাকছে। মুখ তুলে দেখার চেষ্টা করছিল জসিম। ওই তো একদম মগডালে বসে আছে সুন্দর ছোট্ট পাখিটা। শীষ দিয়ে ও পাখিটাকে ডাকলো, কিন্তু শিশির বদলে মুখ দিয়ে কেমন হিসিস শব্দ বের হলো। চমকে উঠল জসিম, আবারও শীষ দিল এবং এবারও সেই হিসের শব্দ বের হলো। হঠাৎ ওর মনে হলো মাটির নিচের গর্তে ওর মা যেন শুয়ে আছে। মায়ের কুণ্ডলি পাকানো বুকের থমে শুয়ে কি আরাম। কেবল ইচ্ছে হচ্ছে এই গর্তে ঢুকে শুয়ে পড়তে। শুধু তাই নয়, নিজের অজান্তে ওই সমস্ত শরীর আপনা থেকে টান টান হয়ে যেতে লাগলো আর কি। কি হচ্ছে সব? ছেলে মানুষ বুঝতে পারলো না কিছু। ভয় পেয়ে এগা দৌড়ে চলে গেল। ঘরে এসেই মাকে ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলে বলল, মা, মা, মা দুধ দাও, মা। কে? ধর্মর করে উঠে বসে কিয়া বিস্মিত হয়ে সুরে বলল, কি হয়েছে বাবু? তোমার কথা অমন আটকে যাচ্ছে কেন? মুখে কি হয়েছে তোমার? তেমনি ভাবেই জবাব দিল জসিম, জানি না, আমাকে দুধ দাও, ভীষণ দুধ খেতে ইচ্ছে করছে। অবাক ব্যাপার যে ছেলেটির দুধ খাওয়াতে রীতিমতো যুদ্ধ করতে হয়। সে দিয়ে দুধ খেতে চাইছে সে। হাত মুখ ধুয়ে এসো, দিচ্ছি তোমাকে দুধ বলে বাথরুমে চলে গেল কেয়া। সত্য ঘুম ভাঙায় মাথাটা তত সক্রিয় নয়, তাই ছেলের আজব ভাব, বলা কথা ও আচরণকে গুরুত্ব দিল না কেয়া। রাতে কি রান্না হবে কেয়া বাবুর্চিকে সেটা বলতে রান্নাঘরে গিয়েছিল। কাজ সেরে বাসার ঘরে এসে দেখে সোফার উপর গুটিয়ে বসে ছেলে টিভি দেখছে।
কার্টুন দেখতে সবচেয়ে পছন্দ করে জসিম, কিন্তু আশ্চর্য হয়ে গেল সে ন্যাশনাল জিওগ্রাফি ও চ্যানেলের সাপের ওপর প্রামাণ্য চিত্র দেখাচ্ছে। সেটাই খুব মনোযোগ দিয়ে দেখছে সে। ছেলেকে ধমকে দিয়ে উঠল, কার্টুন না দেখে এসব কি দেখছো? হ্যাঁ, দেখতে হবে না, যাও খেলা কর গিয়া। টিভি বন্ধ করে দিল কেয়া। এমন আর্তনাতা করে উঠল জসিম যে চমকে উঠল কেয়া। বন্ধ করো না, বন্ধ করো না, আমার খুব ভালো লাগছে এটা দেখতে। ঠিক তেমনি করে আটকে আটকে জন উচ্চারণের কথাগুলো বলল সে। শব্দগুলো যেন অনেক কষ্টে বলল। কেয়া কিছুই বুঝতে পারছে না ছেলেটার কি হয়েছে। জসিমের পাশে বসে সন্দেহ স্নেহ জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার বাবা? তুমি এমনভাবে কথা বলছো কেন? বসে বসে দুলছে জসিম ফিস ফিস করে বলল, আমি জানি না আমার কি হয়েছে, আমার কিছু ভালো লাগছে না। রাতে খেতে বসেছে ওরা। ভাত, মাছ, মাংস, নানা পদে ভাজি ভর্তা দিয়ে টেবিল সাজানো। তৃপ্তির সঙ্গে খেতে খেতে সেলিম হঠাৎ খেয়াল করলো জসিম কিছু খাচ্ছে না। জিজ্ঞেস করাই বলল, খিদে নেই। ছেলের অদ্ভুতভাবে কথা শুনে বিস্মিত সেলিম জানলো যে সে কি বিকেল থেকেই এভাবে কথা বলছে। চিন্তিত হলো, এত রাতে ডাক্তার পাবে কোথায়। জসিমকে কাছে ডাকলো, এদিকে এসো তো বাবা। মুখে বা গলায় ব্যথা করছে। মাতানের বাপের কাছে এসে দাঁড়ালো জসিম। সেলিমি ওকে ওকে হা করিয়ে মুখের ভিতরটা ভালো করে দেখতে লাগলো। জসিমের জিভের মাঝখানে লম্বা একটা দাগ, লাল দাগ। ঠিক মনে হচ্ছে জিভটাকে দাগটা দুভাগ করে রেখেছে। দেখে খুব অবাক হয়ে গেল সেলিম। শুধু তাই নয়, মুখ ও শরীরের জায়গায় জায়গায় কি চরম যেন চাকা চাকা দাগ, এবং গায়ের রং ও হালকা কালচে সবুজ মনে হচ্ছে। বুকের মধ্যে ধক করে উঠল সেলিমের। কি হচ্ছে সব? ভয় পেলেও প্রকাশ করলো না সে। স্ত্রীর ওপর রাগ করলো, ছেলেটার দিকে খেয়াল করে না। বিষাক্ত পোকামাকড় কিছু কামড়েছে হয়তো। কিয়া ভঙ্কার দিয়ে উঠল, তোমার ছেলে না ঘুমিয়ে বাগানে ঘুরে বেড়ালে আমি কি করবো? হ্যাঁ, কাছে নিয়ে তো শুয়েছিলাম, উঠে গেছে কখন শুনে আমার কথা। আর কিছু না বলে ছেলেকে বললাম, অল্প কিছু খাও বাবু, রাতে খালি পেটে থাকতে হয় না, যাও চেয়ারে বসো। আর টেনে টেনে নিজের চেয়ারে যেয়ে বসলো জসিম। বসে অল্প অল্প ধুলতে লাগলো। এই জিভটা মুখ থেকে বের হয়ে ঢুকে যাচ্ছে আবার। বিস্ফোরিত চোখে স্বামী স্ত্রী দেখলে ছেলেকে কি করবে বা বলবে বুঝে ফেলো না। নিজেদের ভীতি ও দুশ্চিন্তা ভুলে থাকার জন্য অন্য বিষয়ে দুজনে কথা বলতে লাগলো। দুধ সেমাই রান্না হয়েছিল। চকচকে একটা শব্দ শুনে ছেলেমেয়েরা তাকালো এবং পর মুহূর্তে বিস্ময় অবাক হয়ে দেখলো প্লেটে সেমাই ঢেলে জসিম মুখ নামিয়ে জিভ বের করে চেটে চেটে খাচ্ছে। বিমুর বাবা মা আতকে উঠে চেঁচিয়ে বলল, এ কি বাবু, এভাবে খাচ্ছ কেন? চামচ দিয়ে খাও। চামচ দিয়ে মানুষ টাকায়, আমরা এভাবেই খাই। নির্বিকার জবাব জসিমের। মানে? অন্তরাত্মা কেঁপে উঠল ওদের। ভয়ের শীতল স্রোত নামছে মেরুদণ্ড বেয়ে। টের পেল সেলিম। কি আর নিশ্চুপ, কিন্তু আর্তনাদ করে উঠল সেলিম। জসিম, কি বলছো এসব? হ্যাঁ বাবু। উঠে দাঁড়ালো জসিম। মুখের আশেপাশে লেগে থাকা দুধ জিভ দিয়ে চেটে নিচ্ছে। ফিসফিসিয়ে বলল, না কিছু বলিনি, ঘুমাইতে যাচ্ছি। কেউ ভেবে পেল না কি বলবে। শেষে সেলিমই বলল, ঠিক আছে তুমি শুয়ে পড়ো, শরীরটা মনে হয় বেশি খারাপ লাগছে তোমার। ভালো করে ঘুম দাও, ঠিক হয়ে যাবে। সকালে ডাক্তার কাছে নিয়ে যাব তোমাকে, হ্যাঁ, কোনো চিন্তা করো না। যার জন্য ঘুরে ফিরে একবার তাকালো জসিম বাবার দিকে। সেলিমের সমস্ত শরীর এবং আড়ষ্ট হয়ে গেল, গায়ে কাটা দিয়ে উঠল। নিজের সন্তানের দৃষ্টিতেও অচেনা মনে হচ্ছে। জসিম নয়, ওর দিকে পলকহীন চোখে যেন চেয়ে আছে সেই যন্ত্রকাতর পুরুষ সাপটি। তারপরে ঘুরে কেমন যেন সামান্য এঁকে বেঁকে সে চলে গেল। জমাট বরফ হয়ে গেল শরীর। সেলিমের ভুল দেখেছে, মাথাও কাজ করছে না। অজানা ভয় আতঙ্কে পাথর হয়ে বসে রইল দুজনে। জসিম আলাদা করে শোয়। নিজের ঘরে যাওয়ার জন্য আগে সেলিমে ঘরে এলো। অকরে ঘুমাচ্ছে ও, কিন্তু এটা কিভাবে শুয়েছে সেলিম। প্রায় গোল হয়ে হাঁটু মাথা ছুঁয়েছে। প্রায় কুণ্ডল পাকানো জসিমাই পরম আরামে ঘুমাচ্ছে। ঠিক করে শোয়াতে গেলে ছেলেকে সেলিমে ও শরীর হাত দিয়ে দারুণ চমকে উঠল। কি অসম্ভব ঠান্ডা দেহ জসিমের।
ঠিক যেন বরফ দিয়ে তৈরি। আপনার চেষ্টায় ঠিক করে শুয়ে দিতেই আবারও আগের ভঙ্গিতে শুয়ে রইল। মনের ভিতর ভিতে তোলপাড়, কি যেন বুঝতে পারছে না। কোনো একটা ব্যাপারে অস্পষ্ট কুয়াশার ঝাপসা হয়ে আছে চেতনা। দুশ্চিন্তাগ্রস্ত সেলিম দীর্ঘশ্বাস ফেলে চলে গেল ঘুমাতে। কেয়ারা চেঁচামেচিতে ঘুম ভাঙলো সেলিমের। জসিমকে পাওয়া যাচ্ছে না কোথাও। দৌড়ে আগে ছেলের ঘরে এলো সেলিম। রাত পোশাক বিছানায় পড়ে আছে, চাদর এবং এমনভাবে কুঁচকে আছে যেন কিছু একটা বুক ঘষছে। ছেঁচড়া বিছানা থেকে নেমেছে। মেঝে ধুলোতে ঘষ ঘটানির দাগ স্পষ্ট। সোজা জানালার কাছে চলে গেল। ডাক্তার আলমদের নিয়ে অনেক খুঁজলো সেলিমকে, কোথাও নেই সে। জলজান্ত একটা ছেলে যেন বেমালুন বাতাসে মিলিয়ে গেছে। আলম ও মালিক খুঁজতে হয়ে একটা ব্যাপার জানতে পেরেছিল। জসিমের জানালার বাইরে মাটিতে বেশ লম্বা একটা আঁকাবাঁকা দাগ। সেটা অনুসরণ করে থামলো যেখানে। সেটা হচ্ছে সেই গর্ত, যেটা সাপ পরিবারটি থাকতো। নিস্তব্ধে আলমরা পরস্পরের দিকে তাকিয়ে ভীষণ মনে মাথা নাড়ল। বাস্তুসাপ অন্যায় ভাবে ওদের মারা হয়েছে। অবলা প্রাণী নিশ্চিত অভিশাপ দিয়েছে, যার অভিশাপ বড় ভয়ানক। স্পষ্ট করে ওরা কিছুই বুঝল না, তাই সেলিমকে তারা কিছু বলতে পারল না। শোকার্ত পিতা মাতাকে কি বলবে, কোনো ভাষায় সান্ত্বনা জানাবে। জসিমকে আর কোনোদিনই পাওয়া যায়নি। একমাত্র ছেলের শোকে কেউ বেশি দিন বাঁচেনি। সেলিমের মানসিক অবস্থা ভালো নয়। অকালে স্ত্রী পুত্রকে হারিয়ে জড় পদার্থে পরিণত হয়েছে সে। সেলিম এখন বাগান বাড়িতেই থাকে। পুরনো লোক কেউ নেই, নতুন লোক রাখা হয়েছে। সারাদিনের প্রায় সেলিম বারান্দায় বসে বাগানের দিকে তাকিয়ে থাকে। ওর দৃষ্টি কাকে যেন খুঁজতে বেরিয়েছে। নতুন মালি এসে একদিন জানালো, সাহেব ওই দিকার একটা গাছের নিচে গর্ত দেখলাম। সাপটা আছে কিনা তাহলে তো মুশকিল। কাকে কখন কামড়ে দেবে জানি না, লোকে ডেকে আনবো। সাপ থাকলে তো মারার ব্যবস্থা করতে হয়। এক লাফে উঠে দাঁড়ালো সেলিম। চিৎকার করে ধাক্কা দিয়ে মালিকে সরিয়ে দিয়ে পাগলের মতো বলে উঠল, না 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 না, খবরদার, কেউ মারবে না ওকে। ওকে তোমরা আর কোনো ক্ষতি করবে না, ওকে ওর মতো থাকতে দাও। অবাক মালি জলদি করে সরে পড়ল। বিড়বিড় করে বলতে বলতে গেল, মালিকের মাথা খারাপ, সাপ নাকি কারো ক্ষতি করে না। এক পাটি দুধ নিয়ে সেলিম গর্তটার কাছে মমতার সাথে ডাকলো, আয় আয় রে বাবা আয়, দুধ এনেছি তোর জন্য। আয়রে মানিক। ধীরে ধীরে খুব গর্ত থেকে মাথা বের করলো একটি সাপ। সেলিমের দিকে পলকহীন চোখে তাকে দুধের বাড়িতে ফনা নামিয়ে চকচক করে খেতে লাগলো। রোজ দুধ নিয়ে এসে ডাকে সেলিম। সাপটি বের হয়ে এসে খানিকটা দুধ খেয়ে ফনা তুলে তাকিয়ে থাকে সেলিমের দিকে। চেহারা জিভ বের করে কিছু বলতে চেষ্টা করে, পায় না। সাপটা পলকহীন দৃষ্টি ঠিক যেন জসিমের মতো। সেলিমের দু চোখে বেয়ে অশ্রু ঝরে পড়ে অঝরে আছে। জীবাশ্নত হয়ে আছে। অনুতপ্ত অনুশোচনা আগুনে তিলে তিলে জল পুড়ে শেষ হচ্ছে। বাস্তুসাপে অভিশাপ বৃথা হয়নি। সেলিম ভয়াবহ মূল্য দিয়ে অবশেষে বুঝতে পেরেছিল যে প্রাণী জগতের সবারই বেঁচে থাকার সমান অধিকার আছে, হোক সে নিকৃষ্ট বা হিংস্র। তো বন্ধুরা, আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।